কর্মীদের চাকরিতে ফেরানোর জন্য রাজ্য সরকারের আইনি প্রক্রিয়া যাতে বিলম্বিত না হয় তা সুনিশ্চিত করার লক্ষ্যে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। সব আইন মেনেই চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মর্যাদার সঙ্গে চাকরি সুনিশ্চিত করা হবে বলে রাজ্য সরকার আশ্বাস দিয়েছে। এসএসসি নিয়োগ বাতিলের আবহেই আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসতে চলেছে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রস্তুতিতে ওই কেন্দ্রে ভোটার তালিকা সংশোধনের বিশেষ অভিযান আজ শুরু হচ্ছে। এই নিয়ে আজ রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম গত মধ্যরাত থেকে সিলিন্ডার পিছু 50 টাকা করে বেড়েছে। আইএসএল ফুটবলের ফাইনালে উঠেছে মোহনবাগান। ইডেনে আজ আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে আজ রাজ্যের শিক্ষক নিয়োগে সুপার নিউমেরারি বা অতিরিক্ত পদ সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা। এতদিন এসএসসির প্রায় 26,000 চাকরি সংক্রান্ত মামলার সঙ্গে এই মামলাও চলছিল। গত বৃহস্পতিবার ওই মামলার রায় ঘোষণার পর আজ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে অতিরিক্ত পদের বিষয়ে রাজ্যের বক্তব্য শোনা হবে। উল্লেখ্য, এসএসসিতে নিয়োগের জন্য প্রায় 6,000 সুপার নিউমেরারি পদ সৃষ্টি করা হয়েছিল। এর ওপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ রয়েছে। এই মামলায় কলকাতা হাইকোর্ট জানায়, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই চাইলে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে পারে। সেই নির্দেশের ওপরেও স্থগিতাদেশ রয়েছে। এর প্রেক্ষিতে শীর্ষ আদালতে আজ রাজ্য কি জানায় সেদিকেই নজর সকলের। এদিকে সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরিতে ফেরানোর জন্য রাজ্য সরকারের আইনি প্রক্রিয়া যাতে বিলম্বিত না হয় তা সুনিশ্চিত করার লক্ষ্যে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গতকালের সভার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্য সচিব মনোজ পন্তের নেতৃত্বে উচ্চ পর্যায়ের ওই বিশেষ টাস্ক ফোর্স গঠন করেন। শিক্ষা সচিব, আইনজ্ঞ, শিক্ষক সহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের ওই টাস্ক ফোর্সে রাখা হয়েছে। শিক্ষকদের চাকরিতে ফেরানোর আইনি প্রক্রিয়ার ওপর নজরদারি করবেন তারা। অন্যদিকে রাজ্য সরকার সব আইন মেনে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মর্যাদার সঙ্গে চাকরি সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে এক বৈঠকে মিলিত হন। তিনি বলেন, এই বিষয়ে সরকারের তরফে প্রথমে সুপ্রিম কোর্টের কাছে যোগ্য অযোগ্যদের নামের তালিকা চাওয়া হবে। পাশাপাশি নতুন করে পরীক্ষা নেওয়ার আগে যারা স্কুলে পড়াতেন তাদের জন্য আদালতের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। আদালত তালিকা দেরিতে বা নেতিবাচক উত্তর দিলে রাজ্য সরকার সব আইন মেনে 2 মাসের মধ্যে যোগ্যদের চাকরি সুনিশ্চিত করবেন। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্ত করা হচ্ছে অভিযোগ করে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের এই রায়ের পেছনে কোনো চক্রান্ত আছে কিনা সেই প্রশ্ন তোলেন। তিনি কাউকে প্ররোচনায় পা না দেওয়ারও আর্জি জানিয়েছেন। যোগ্য প্রার্থীদের অমর্যাদা করবেন না। মমতা ব্যানার্জিকে 1000 বার আপনারা মিথ্যে কথা বলতে থাকবেন। এই আঘাত আপনাদের আঘাত নয়, এই আঘাত আমার উপর মানসিকভাবে আঘাত। চিন্তা করবেন না, আর কেউ কারো উস্কানি শুনে প্ররোচনা শুনে দয়া করে প্ররোচিত হবেন না। মনে রাখবেন, মাথার উপরে আমরা আছি, কারো প্রতি কোনো অবিচার আমরা করব না। বিজেপি পুরো পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভার প্রবেশ পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিযোগ করেন, এই সরকার অমানবিক। রাজ্য সরকারের কাছে ওএমআর শিট প্রকাশ্যে আনার দাবি করতে চাকরিহারাদের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, বৈঠকে গতকাল যোগ্য প্রার্থীদের ডাকা হয়েছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেছেন। এর অর্থ যোগ্য অযোগ্যদের তালিকা সরকারের কাছে আছে। তা সত্ত্বেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সেই তালিকা জমা দেয়নি কেন, তিনি সেই প্রশ্ন তোলেন। নিশ্চয়ই ওএমআর শিট কারো না কারো কাছে লুকিয়ে রাখা আছে। আমরা চাকরি প্রার্থীদেরকে বলবো, যারা যোগ্য তারা আপনারা দাবি করুন, এই সরকারের উপর প্রেসার দিন, যেখান থেকে হোক আপনারা এই ওএমআর শিট বের করার ব্যবস্থা করুন। আজকে আপনি সিবিআই এর ঘাড়ে দোষ দিচ্ছেন, সুপ্রিম কোর্টের ঘাড়ে দোষ দিচ্ছেন। ভারতবর্ষে সুপ্রিম কোর্ট মানবেন না আর মধু খাবেন ভারতবর্ষে, এটা তো চলতে পারে না। ভারতবর্ষে থাকলে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন, ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে মানতে হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে বিজেপি নেত্রী বিধায়ক অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছেন। পশ্চিম বর্ধমানের কাঁকসায় গতকাল তিনি বলেন, 2024 সালে আরজি করের ঘটনায় চিকিৎসকদের আন্দোলনে একইভাবে বিভ্রান্ত করেছেন মুখ্যমন্ত্রী। যোগ্য অযোগ্যদের তালিকার জন্য 2024 সালের এপ্রিল মাসে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, তারপরেও তালিকা দেওয়া হয়নি বলে তাঁর দাবি।
আজকে যাদের চাকরি গেছে 26,000, যারা যোগ্য, তাদের আন্দোলনকে বা তাদের প্রতিবাদকে আবার করে গুলিয়ে দেবার জন্য এই মুখ্যমন্ত্রী গেছেন। কিন্তু গোলানো যাবে না, কারণ এসএসসির যে চেয়ারম্যান সেই তো বলে দিয়েছে যে আমরা যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করতে পারবো না। মুখ্যমন্ত্রী বলছেন আদালত আমাদের সময় দেয়নি। মিথ্যের পর মিথ্যে। গত বছর 2024-22 এপ্রিল আদালতে সিঙ্গেল বেঞ্চ এই রায় দিয়েছিল আলাদা করার জন্য। 1 বছর চলে গেছে। এই 1 বছরের মধ্যে বারবার আদালত মুখ্যমন্ত্রী এসএসসি কে বলেছে যে আপনি যোগ্যদের আলাদা করুন, অযোগ্যদের আলাদা করুন, কিন্তু কমপ্লিট অসহযোগিতা এই সরকারের এবং মুখ্যমন্ত্রী। এদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেছেন সিপিআইএম বিজেপির গভীর চক্রান্তের ফলে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি গেল। এই চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব সংগঠন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে আগামীকাল বিকেলে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হবে। সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি নিয়োগ বাতিলের আবহেই রাজ্য মন্ত্রিসভা আজ বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে নবান্নে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট গোর্খা আঞ্চলিক প্রশাসনের জিটিএতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে এবার 313 জনের বেতন বন্ধ করতে তৎপরতা গ্রহণ করেছে। বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যের কাছে জানতে চেয়েছেন রাজ্য এদের বেতন বন্ধ করবে কিনা, না হলে আদালতই বেতন বন্ধের নির্দেশ দেবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আগামী বৃহস্পতিবার পর্যন্ত এর জন্য সময় চেয়েছেন। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতিতে ওই কেন্দ্রে ভোটার তালিকা সংশোধনের বিশেষ অভিযান আজ শুরু হচ্ছে। তার আগে আজ এই নিয়ে রাজ্যের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যের নবনিযুক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সকাল 10:30 নাগাদ ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য সব স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। কমিশন সূত্রে খবর, আজ থেকে ওই বিধানসভা কেন্দ্রে বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে। চলবে 1 মে পর্যন্ত। 5 মের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। এরপর ঘোষিত হবে উপনির্বাচনের দিনক্ষণ। স্পটলাইট অনুষ্ঠানে এবার শুনবেন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিশেষ আলোচনা। অতিথি হিসেবে থাকছেন প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আমানুল্লাহ এবং আইনজীবী দেবজিৎ সরকার। সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ সঞ্চয়িতায় রাত 8:30টায়। দ্বিতীয় পর্ব আগামী বৃহস্পতিবার। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু 50 টাকা করে বৃদ্ধি পেয়েছে। গত মধ্যরাত থেকেই বর্ধিত মূল্য কার্যকর হয়েছে। পশ্চিমবঙ্গে 14 কেজি 200 গ্রাম ওজনের সিলিন্ডার পিছু দাম 829 টাকা থেকে বেড়ে হয়েছে 879 টাকা। উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদেরও এখন থেকে সিলিন্ডার পিছু 550 টাকা করে দিতে হবে। বিরোধী দলগুলি রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, কেন্দ্র এইভাবে রান্নার গ্যাস, অত্যাবশ্যক ওষুধপত্র সহ প্রয়োজনীয় সব জিনিসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনকে দুঃসহ করে তুলেছে। দলের নেতা কুণাল ঘোষ গতকাল এক সাংবাদিক সম্মেলনে রান্নার গ্যাসের সাম্প্রতিক মূল্যবৃদ্ধিকে বিজেপির রামনবমীর উপহার বলে কটাক্ষ করেন। দেশকে রামনবমীর উপহার হচ্ছে রান্নার গ্যাসের দাম বাড়ানো। হিন্দু হিন্দু ভাই পাই মূল্য বৃদ্ধিটা কি তাদের জন্য ছাড় দেবে বিজেপি? যারা খুব জয় শ্রীরাম বলে লাফিয়েছিলেন তাদের কি ছাড় দেবে? সিপিআইএম এর নেতা সুজন চক্রবর্তী বলেছেন, আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম না বাড়ালেও কেন্দ্র রাজ্য সরকার কর চাপানোর ফলে পেট্রোপণ্যের দাম বেড়েই চলেছে। দুনিয়াতে পেট্রোপণ্যের দাম এই মুহূর্তে বাড়ছে তা না, বরং এই গভর্নমেন্ট যখন এসেছিল তখন পেট্রোপণ্যের দাম যা ছিল তারপরে পেট্রোপণ্যের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে। তাহলে আমাদের এখানেও তার দাম কমানো উচিত বা কমা উচিত। সে দাম কম, কিন্তু খাজনার চেয়ে বাজনা বেশি, সরকার ট্যাক্স দিচ্ছে। দিল্লি সরকার যতটা ডিজেলের দাম, দিল্লি সরকার সমপরিমাণ প্রায় ট্যাক্স নেয় রাজ্যের সরকার। 1 টাকা দামে কার্যত 3 টাকায় মানুষকে কিনতে হয়। এই ট্যাক্স দেওয়ার মধ্য দিয়ে ঘুর পথে কার্যত মানুষের উপর থেকে চাপ দিয়ে আদায় করছে দিল্লির সরকার, রান্নার গ্যাসেই হোক আর পেট্রোল ডিজেলই হোক। জামশেদপুর এফসিকে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট চতুর্থবারের জন্য আইএসএল ফুটবলের ফাইনালে পৌঁছেছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় আইএসএল এর দ্বিতীয় সেমিফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচে মোহনবাগান 2-0 করে জামশেদপুর এফসিকে হারিয়ে দেয়। সল্টলেক স্টেডিয়ামে শনিবার আইএসএল ফাইনালে মোহনবাগান বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। ইডেনে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 3:30টায়। আমাদের ক্রীড়া প্রতিনিধির একটি প্রতিবেদন।
ইডেনের দর্শকরা দ্বিধা বিভক্ত। একদিকে কলকাতা নাইট রাইডার্সের বেগুনি জার্সিতে মাঠ ভরাবেন সমর্থকরা, অন্যদিকে সবুজ মেরুন জার্সি গায়ে লখনৌ সুপার জায়ান্টকে সমর্থন করতে হাজির হবেন বহু দর্শক। ফুটবলে মোহনবাগান আর ক্রিকেটে লখনৌ, দুই সুপার জায়ান্টের কর্ণধারী কলকাতার এক শিল্পপতি। আইএসএল এ গতকাল মোহনবাগানের জয়ের সাক্ষী ছিলেন লখনৌয়ের অধিনায়ক ঋষভ পন্ত। আজ লখনৌকে উৎসাহিত করতে ইডেনে আসতে পারেন সবুজ মেরুনের একাধিক ফুটবলার। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছে কেকেআর, মুম্বাইকে পরাজিত করেছে লখনৌ। ফলে দুটি দলই আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে 22 গজের লড়াইয়ে সামিল হতে চলেছে। আগের ম্যাচ থেকেই পিচের চরিত্র বদলে যাওয়ায় ইডেনে স্পিনাররা সহায়তা পাচ্ছেন। তাই বরুণ চক্রবর্তী, সুনীল নারিনের মতো রহস্য স্পিনাররা নায়ক হয়ে উঠতে পারেন কিনা তারই অপেক্ষায় থাকবেন নাইট সমর্থকরা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্থানীয় সংবাদ শেষ হলো।